সাদা শার্ট পরা, টেবিলের ওপর শরবত রেখে চোরা দীর্ঘশ্বাস ফেলল কুহু। মনে একটুও শান্তি পাচ্ছে না। রিশাকে আজ একবারের জন্য বেরোতে দেখেনি রুম থেকে। পরিস্থিতি শেষ পর্যন্ত কি হয় কে জানে। রাশেদ জামাল বেশ হাসি মুখে ছেলের বউয়ের পরিচয় দিচ্ছেন। মধ্যবয়স্ক দম্পতিদের সালাম জানিয়ে চলে গেল কুহু। ততক্ষণে জুলেখা হাত ভর্তি খাবারের ট্রে নিয়ে চলে আসলো। রিশার দরজায় সবে একটা টোকা দিয়েছে কুহু, অমনি দরজা খুলে গেল। রিশার গায়ে গাঢ় নীলরাঙা তাঁতের শাড়ি, সাজসজ্জা ভালোই। কুহু তাজ্জব বনে গেল। স্বাভাবিকই লাগছে রিশাকে, তবে কি মেয়েটা মন থেকে মেনে নিয়েছে? হঠাৎ করেই কেমন কেমন লাগা ছুঁয়ে দিল কুহুকে। উচ্ছ্বসিত হয়ে রিশার হাত চেপে ধরল সে। ছেলেটির বর্ণনা দিতে লাগলো। কোনো প্রতিক্রিয়া দেখালো না রিশা, একটুখানি হাসলো শুধু। মেকআপের আড়ালে কান্না মাখা বিধ্বস্ত মুখ কতখানি লুকাতে পেরেছে কে জানে। কিছুক্ষণের মাঝে শারমিন বেগম আসলেন মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। মাথায় বড়সড় ঘোমটা টেনে নিশ্চুপ মায়ের সঙ্গে চলল রিশা। কণ্ঠনালী শক্ত হয়ে আছে কেমন, চোখ দুটো আবারও জ্বালা করছে। পেছন পেছন কুহুও আসলো। কিয়ৎক্ষণের মধ্যেই মন মেজাজ পুরপুরো হয়ে গেল তার। সকলের কথার মাঝেই কলিং বেল বেজে উঠল। বাইরে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। রওনাক এসেছে বুঝতে বাকি নেই কুহুর। দৌড়ে এসে দরজা খুলে দিল সে। রওনাক চোখ তুলে তাকাতে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। কালো রঙা সুতির শাড়ি পরে আছে কুহু। আজকে রিশাকে পাত্রপক্ষ দেখতে আসবে, বেশ ভালো করেই জানা তার। তবে কুহুকে শাড়ি অবস্থায় দেখবে ভাবেনি। উড়ন্ত চুমু ছুঁড়ে দিল। ইশারায় কুহুকে বোঝালো ভীষণ সুন্দর লাগছে। আচমকা অপ্রস্তুত হয়ে গেল কুহু। দরজা থেকে সরে দাঁড়াতেই ভেতরে প্রবেশ করলো রওনাক। বসার ঘরে সে সবাইকে সালাম দিয়ে ফ্রেশ হতে চলে গেল। দরজার কাছে গিয়ে কুহুকে ডাকলো। খানিক লজ্জা পেল কুহু। সেটুকু সংগোপনে আড়াল করে চলে গেল রুমে। রিশার যেন বসে থাকা ধৈর্য কুলাচ্ছে না আর, শরীর টলছে মনে হচ্ছে। ছেলের বাবা বললেন দুজনকে যেন একত্রে কথা বলার সময় দেওয়া হয় একটু। কথাটা কর্ণপাততে স্বস্তির শ্বাস পেল রিশা। উঠে চলে যেতে যেতে বলল ছাদে আছে সে। মেয়ের এহেন কাণ্ডে থতমত খেলেন শারমিন বেগম। হাসার চেষ্টা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন। ড্রয়ার থেকে রওনাকের জন্য শার্ট আর প্যান্ট বের করে নিল কুহু। হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে রওনাক। কোমরে আঁচল গুজে নিয়েছে মেয়েটা। ফর্সা উদর অনেকখানি দেখা যাচ্ছে অনায়াসে। দৃষ্টি সেদিকেই কিয়ৎক্ষণ আটকে রইল রওনাকের। বেশ ব্যস্ত হাতে এগিয়ে আসলো কুহু। রওনাকের হাতে জামা কাপড় ধরিয়ে দিয়ে তাড়া দিল। বাসায় মেহমান বসে আছে, কোনো তোয়াক্কা করলো না রওনাক। কুহুর চোখের দিকে দৃষ্টি রেখে টেনে নিল আকাছে। বার কয়েক চোখের পাতা ঝাপটালো কুহু। জিজ্ঞাসু দৃষ্টি তার। উন্মুক্ত কোমরে পেলব স্পর্শ পেতেই চমকে উঠল। ভ্রু কুচকে এলো তার। রওনাকে ঠোঁটে বাঁকা হাসি লেপ্টে আছে। তপ্ত শ্বাস ফেলে বলল সে, এই মুহূর্তে ভীষণভাবে জড়িয়ে যেতে ইচ্ছে হচ্ছে তোমার সাথে। তোমার এই শাড়ি পরা রূপ আমাকে এলোমেলো করে দিচ্ছে কুহু। আমার পাগলামিতে সামিল হবে? কথাটুকু বলেই কুহুর কাঁধ থেকে আঁচল নামিয়ে দিল রওনাক। ভয়ানক চমকে উঠল কুহু। তৎক্ষণাৎ শাড়ির আঁচল টেনে নিয়ে ঠিক করতে করতে বলল, বাইরে সবাই আপনার অপেক্ষায় আছে, খেয়াল আছে? এত প্রেম আসে কোথা থেকে আপনার? কুহুকে ছেড়ে দিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল রওনাক, এক জীবনে যখন অনেক তপস্যা করে প্রিয় মানুষটাকে পাওয়া হয়, তখন প্রতিদিনই নব্যভাবে প্রেম জাগে হৃদয়ে। ঠিক এমনভাবেই কুহু যেন আচমকা থমকে গেল। কি বললেন রওনাক ভাই? কুহুকে পেতে তো কোনো কষ্ট করেনি সে, উল্টো দায়ী নিয়েছে। এসব মন ভুলানো কথাতে কি আর পূর্বের কথা ভুলে যাওয়া যায়? তাদের জীবনে তো কেবল ভালোবাসার সূচনা হলো। হাত ভাঁজ করে দূর আকাশে তাকিয়ে আছে রিশা। মুখোমুখি দাঁড়িয়ে আছে আদনান। অম্বরে ঘটা করে রাতের আয়োজন নেমেছে। অজস্র নক্ষত্রের মাঝে রিশাকে একবারই চাঁদ মনে হচ্ছে। আপন মনেই একটু হাসলো আদনান। তার মনের আকাশ রিশা নামক চাঁদ উকি ঝুঁকি মারছে। কেমন একটু জড়তাই কাজ করছে। কি কথা বলবে বুঝতে পারছে না। গলা ছেড়ে বলল, আপনি যে মৃগনয়না, সেটা কি জানেন মিস আইরিশ? আইরিশ নামটা শুনতেই বুকের ভেতরটা ধক করে উঠল রিশার। এই নাম তো একজনের মুখেই মানায়। পাশ ফিরে তাকালো সে। অজানা এক ঝড় উঠল বক্ষস্থল জুড়ে। বাবা আমার মুখের দিকে তাকিয়ে পাত্রপক্ষের সামনে এসেছে সে। রাতিম ভাইয়ের সাথে কথা না বলা পর্যন্ত শান্তিও লাগছে না। আদনান খুব ভালো ছেলে, কথাবার্তা আচরণে সেই রকমই প্রকাশ পায়। ছেলের তাকে খুব পছন্দ হয়েছে সেটুকু বোঝা যাচ্ছে হাবভাবে। তবে এই মুহূর্তে আদনানকে না বলার একটা মাত্র রাস্তা খোলা আছে রিশার কাছে। আপনার মুখ কেমন ভার হয়ে আছে? কোনো কারণে কি মন খারাপ আপনার? নাকি আমাকে আপনার ভালো লাগেনি?
দিশা কেন জানি কোনো উত্তর দিতে পারল না, কি বলা উচিত বুঝতে পারল না। নির্বিশেষ তাকিয়ে রইল বাদামি চোখের মণিবিশিষ্ট পুরুষের পানে। চশমা গলিয়ে চোখের হদিশ করা যায় অনায়াসে। কোনো উত্তর না পেয়ে ফের বলল আদনান, বুঝতে পেরেছি আমাকে আপনার পছন্দ নয় মিস আইরিস। কারণটাও হয়তো আমার জানা। চোখের কারণে, তাই তো? আমার মনে হয় গল্পটা আপনাকে বলা উচিত। ছোটবেলায় ক্রিকেট খেলার সময় ডান চোখে বল লাগে আমার। কর্নিয়ায় প্রচণ্ড আঘাত পাই। হাইফিমা হয়ে রক্তক্ষরণ হয়েছিল। চিকিৎসা হয়েছিল ঠিকই, তবে চোখটাকে আর ভালো করতে পারিনি। অপটিক নার্ভের ক্ষতি হয়ে গিয়েছিল। এটা সত্য, আমি এক চোখে কম দেখি। আর চোখের সমস্যাটা যে কেউ দেখেই বলে দিতে পারবে। জানেন, এই চোখ নিয়ে খুব আফসোস হতো আমার। তাই একসময় সিদ্ধান্ত নিলাম অপথ্যামোলজিস্ট হব। যতই হোক নিজের চোখটা তো আর ঠিক করতে পারবো না। অন্যের চোখ ভালো করে দিয়ে তাতে আনন্দ আর মানসিক শান্তি খুঁজে বেড়াই। রিশা নির্বাক হয়ে শুনছিল আদনানের কথা। তামাটে গাত্রবর্ণ হলেও সুদর্শন সে শতভাগ। উচ্চতা বেশ ভালোই। এই সামান্য চোখের ত্রুটি ত্রুটি তার সৌন্দর্য যোগ্যতার নিচে চাপা পড়ে রইল। রিশা মনে মনে ভেবেছিল আদনানের চোখের ওই কারণটা দেখিয়ে বিয়েতে না বলে দেবে। তবে ছেলেটাকে এইভাবে ছোট করা মোটেও ঠিক হবে না, বিবেকে বলছে। রিশা নিরুপায়, কেন জানি কান্না পাচ্ছে তার। পরিস্থিতি কেন এত কঠিন মুহূর্তে দাঁড় করায় মানুষকে। শুক্র ঢোক গিলে বলল রিশা, আপনি ভুল ভাবছেন আদনান সাহেব। আপনার চেয়েও অধিক অসহায় ভাবে অনেক মানুষ বেঁচে আছে পৃথিবীতে। সামান্য একটা দুর্ঘটনা তো আপনার জীবন পাল্টাতে পারে না। আমার চেয়েও যোগ্য আর ভালো মেয়ে পাবেন আপনি। একটুখানি হেসে বলল আদনান, মিস, আপনি কি আমার অসহায়ত্বের কথা ভেবে মায়া দেখে সান্ত্বনা দিচ্ছেন? যদি এতটা ভেবে থাকেন, তবে আমার জন্য কাঙ্ক্ষিত মানুষটা আপনিও হতে পারেন। আকাশ যেমন চাঁদকে প্রতিনিয়ত আগলে রাখে তার বুকে, আপনাকে ঠিক সেভাবেই রাখবো আমি। রিশার কেমন অস্থির লাগা শুরু হয়ে গেল। কথার জালে জড়িয়ে যাচ্ছে না তো সে। মাথায় বিন্দু বিন্দু ঘাম জমলো। শুকনো ঢোক গিলে নিয়ে বলল, আমার আরো সময় চাই। তপ্ত শ্বাস ফেলে দূর আকাশে দৃষ্টি রাখলো আদনান। প্যান্টের পকেটে হাত রেখে বলল, মুখে বলা যত সহজ, বাস্তবে সেটা মেনে নেওয়া ততটাই কঠিন। আমার জায়গায় আপনিই নন। আপনার জায়গা থেকে আমার জন্য কেবল করুণা সৃষ্টি হয়েছে মিস, এর বেশি কিছু নয়। আর অতিরিক্ত আশা করিও না আমি। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। আসছি আমি। কথাটুকু বলে ছাদ থেকে নেমে গেল আদনান। রিশা শব্দ করে কেঁদে ফেলল। তার জীবনের গতিপথ ঠিক কোন দিকে যাচ্ছে। মনটাকে নিয়ন্ত্রণ করতে পারলে বোধহয় পৃথিবীতে সমস্যা বলে কিছু থাকতোই না। মন ছাড়া কি আদৌ বাঁচা যেত? আঁচলের তলা থেকে ফোন বের করে রাতিম ভাইকে কল করলো। রিং বাজতে দেখে চমকে উঠল। হাত পা কাঁপতে লাগলো। তার মানে মেসেজটা তিনি পড়েছেন। জবাব দিতে দেরি কেন করলেন? ছটফটে মন হাজার প্রশ্নের ঝুড়ি খুলে বসলো। আদনানের বাবা মায়ের সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বলল রওনক। বিয়ে অবধি অনেক কথাই হয়ে গেল দুই পরিবারের মাঝে। চোখ মুখ শক্ত করে এগিয়ে আসতে দেখা গেল আদনানকে। বাবা মাকে যাওয়ার জন্য তাড়া দিল সে। রাশেদ জামাল ছেলেকে আদেশ করলেন যেন এগিয়ে যায় রাস্তা পর্যন্ত। বাধ্য ছেলের মতন মেনে নিল রওনক। নারকেল গাছের তলায় বসে আছে রাতিম। সামনে শান বাঁধানো পুকুর ঘাট। তার জলে স্পষ্ট চাঁদের ছায়া পড়েছে। অপরূপ সুন্দর লাগছে। চোখ জোড়া তার অশ্রুসিক্ত হয়ে আছে। রিশার পাঠানো বার্তায় যতবার চোখ বুলাচ্ছে, ততবার বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। নিষ্ঠুর ধরনীর সমস্ত নিয়ম বড্ড অদ্ভুত। নিঃশ্বাস আটকে আসার মতন কষ্ট হতে লাগলো রাতিমের। যে ভালোবাসার জন্য চাতকের মতো বছরের পর বছর অপেক্ষা করেছিল, সেই ভালোবাসা যখন যেচে দুয়ারে এসে করা নাচ্ছে, তখন হাত পা বাঁধা। যন্ত্রণাদায়ক সেই অনুভূতি, যেটা হয়তো ব্যক্ত করার মতো নয়। হাতের উল্টো পিঠে জলের ফোঁটা টপ টপ করে পড়লো রাতিমের। মোবাইল অন করে ফের রিশার পাঠানো বার্তাটা দেখলো। পরক্ষণে আলতো চুমু খেলো তাতে। সারাদিনে আজ কাজের ধকল কম যায়নি। শরীর যেন চলতেই চাইছে না কুহুর। তবুও মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। আদনানকে খুব একটা মন্দ লাগেনি। চোখের টুটিটা তো জন্মগত নয়। এইটুকু খুঁত অতটা চোখে লাগাবার মতো নয়। রিশাকে তারা পছন্দ করলেই হয়। মেয়েটা নতুনভাবে সবকিছু শুরু করলেই আগের চিন্তা নেমে যাবে মাথা থেকে। কথাগুলো ভাবতে ভাবতে ড্রয়ার থেকে সালোয়ার কামিজ বের করলো কুহু। এই শাড়ি পরে আর কতক্ষণ থাকবে? হাতের ওপর কারো স্পর্শ পেতেই ভাবনা জাল ছিন্ন হলো। হাত থেকে কাপড়গুলো টেনে নিয়ে বলল রওনক, এই শাড়িটা এখন সম্পূর্ণ এলোমেলো করে দেওয়ার অধিকার রাখি আমি। কার অনুমতি নিয়ে চেঞ্জ করতে যাচ্ছ শুনি? রওনকের কথা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো না কুহুর। অপ্রতিভ হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো।
রওনককে এড়িয়ে যেতে যেতে বলল। আপনার অশুভ কথা শুনতে ইচ্ছে করছে না এখন। ফের কুহুর সামনে এসে দাঁড়ালো রওনক, দীর্ঘশ্বাস ফেলে বলল। কিন্তু আমার যে অসভ্য হতে ইচ্ছে হচ্ছে খুব। ব্যালকনির দিকে দৃষ্টি পড়তেই চট করে বলল কুহু। আচ্ছা রৌনক ভাই, ওই যে বারান্দায় দেখুন, গোলাপ গাছে দুটো ফুল ফুটেছে, লাল আর সাদা। আপনার মতে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? কুহুর কথা শুনে এক পলক বারান্দায় তাকালো রওনক। সত্যি দুইটা ফুল ফুটে আছে। তপ্ত শ্বাস ফেলে কুহুর শাড়ির কুচিগুলো টেনে খুলে দিল। ভয়ানক চমকে উঠল কুহু। প্রশ্নের প্রত্যুত্তরে এমন কিছু করবে রওনক ভাই কল্পনাতেই ছিল। আপনা আপনি কাঁধ থেকে আঁচল খসে পড়ল। কুহু জমে রইল বরফের মতন। রওনকের দৃষ্টি আটকে রইল কুহুর চোখে। কুহুকে টেনে নিজের সাথে জড়িয়ে নিয়ে কানের কাছে মুখ নামিয়ে বলল। সাদা গোলাপটা তোমার স্বচ্ছ মনের ইঙ্গিত দিচ্ছে মেয়ে। যেখানে আগে আমার জন্য কেবল রাগ আর জেদ ছিল, আর লাল গোলাপটা ভালোবাসার আগমনী বার্তা নিয়ে এসছে। এই যে আমাকে তুমি ভালোবাসো এখন। রওনকের কথায় ভারী অবাক হলো কুহু। ভীষণ বোঝানো কথা। মুচকি হাসি ফুটে উঠল ওষ্ঠকোণে। সেটুকু দৃষ্টিগোচর হয়ে রইল রওনকের। কুহু শুভ্র রঙা স্কন্ধে দৃষ্টি আটকে গেল রওনকের। পেলাব অধরষ্ট মিলিয়ে নিল। খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ পেতে সর্বাঙ্গ শিউরে উঠল কুহুর। তাৎক্ষণিক জড়িয়ে নিল রওনককে। শক্তপোক্ত বুকে মাথা টাকাতেই স্পন্দন শুনতে পেল সুস্পষ্ট। কর্ণলতিকায় ঈষৎ দন্তাঘাত করে ফিসফিস করে বলল রওনক। আমি জামা চেঞ্জ করিয়ে দেই কুহু। কথাটা কর্ণপাততেই ছিটকে সরে আসলো কুহু। এক দৌড়ে ওয়াশরুমের দিকে ছুটল। শব্দ করে হাসলো রওনক। পরক্ষণে গিয়ে পরীক্ষার খাতা নিয়ে বসলো। কুহুর ক্লান্তি মাখা চোখ মুখে লাজুক হাসি ভীষণ সুন্দর লাগছে। ভীষণভাবে আকৃষ্ট করছে। মাথা চুলকে খাতায় মনোনিবেশ করলো রওনক। মেয়েটাকে অযথা জ্বালানো উচিত হবে না। সারাদিন বড্ড কাটাকাটুনি করেছে। অত্যল্প কালে কুহুর চিন্তা রেখে স্বীয় কাজে মনোযোগ দিল। মাস পেরিয়েছে অনেকদিন। আদনানদের বাড়ি থেকে সেদিনের পর আর কোনো খবর আসেনি। রিশার জন্য ভালো হয়েছে। সেটার চোখের ব্যাপারটা নিয়ে কিছু বলতে হয়নি তাকে। রাশেদ জামালের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। এমন ভালো ছেলে সচরাচর মেলে আজকাল। নম্র, ভদ্র, শিক্ষা দীক্ষা সব দিকেই স্বয়ং সম্পূর্ণ। সামান্য ত্রুটি দিয়ে ছেলেটাকে বিচার করেনি। শারমিন বেগমের খানিক আপত্তি ছিল আদনানের চোখের সমস্যা নিয়ে। তবে ছেলেটার ব্যবহার আর কথাবার্তার ধরন তাকে মুগ্ধ করেছে। রিশাকে অপছন্দ করার কোনো কারণ দেখতে পাচ্ছেন না তিনি। অবশ্য সবার রুচি তো এক নয়। এখন পথ চেয়ে আছেন রাশেদ জামাল। যদিও বা ফিরে আসেন তারা, তব ভীষণ খুঁতখুঁতে স্বভাবের তিনি। অভদ্র ধাঁচের ছেলে একদমই পছন্দ নয়। শিক্ষক বলেই হয়তো। কোন ছেলেটার স্বভাব চরিত্র ভালো সেটা তার জহুরি চোখ দিয়ে ঠিকই অনুধাবন করতে পারেন। কত শত ছেলেপেলেকে শিক্ষায় গড়ে তুলেছেন। গড়িতে চোখ বুলালেন রাশেদ জামাল। আজকে তার অবসর প্রাপ্তের দিন। ছোটখাটো একটা আয়োজন হয়েছে স্কুলে। মনটা ভীষণ খারাপ হয়ে আছে কেন জানি। অর্ধাংশ চা রেখেই চলে গেলেন তিনি। পাল্টা আর কিছু বললেন না শারমিন বেগম। স্বামীর মনের অবস্থা ঠিক বুঝতে পারছেন। কিছুক্ষণের মাঝে রওনক আর কুহু তৈরি হয়ে আসলো। ভার্সিটিতে যেতে হবে। সময় বেশি নেই। ডাইনিং রুমে রিশাকে না দেখে খুব অবাক হলো কুহু। আজকে ইনকোর্স পরীক্ষা। অন্য সময় হলে সবার আগে তৈরি হয়ে চলে আসতো সে। মাসখানেক ধরে রিশাকে চিনতে কষ্ট হয় কুহুর। এমন ছন্নছাড়া স্বভাবের তো ছিল না মেয়েটা। ভালোবাসার মানুষ কি জীবন এতটাও বদলে দিতে পারে? মাথায় একরাশ চিন্তা নিয়ে রিশার রুমের কাছে আসতেই দেখলো এখনো বিছানা ছাড়েনি, বেঘরে ঘুমাচ্ছে। তড়িঘড়ি করে এসে ডাকলো কুহু। ভীষণ ভরকে গেল রিশা। উঠে বসলো। চোখ ডলে কিছুক্ষণ তাকিয়ে রইল কুহুর দিকে। ভার্সিটিতে যাওয়ার জন্য তাড়া দিল কুহু। ছোট্ট একটা শ্বাস ফেলে রিশা জানালো সে একাই চলে যাবে। কুহুকে বললো চলে যেতে। কুহু নাছর বান্ধা। সে আজ রিশাকে নিয়েই যাবে। কয়েক সেকেন্ড কুহুর দিকে তাকিয়ে ভয়ানক রেগে গেল রিশা। চোখ মুখ শক্ত করে বলল। আমি যখন বলছি চলে যাব তাহলে তোর বসে থাকতে হবে কেন? এত আদিক্ষেত আমার ভালো লাগে না কুহু। কি ভেবেছিস এখন আমার ভাবি হয়েছিস বলে তোর দায়িত্ব বেড়ে গেছে? এসব নাকামো আমার পছন্দ নয়, জাস্ট চলে যা তুই। কথাগুলো বলেই উঠে ওয়াশরুমে চলে গেল রিশা। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কুহু। আদৌ এটা রিশা তো? সর্বপ্রথম তাদের সম্পর্ক হচ্ছে খুব ভালো বন্ধুত্বের, অথচ অনায়াসে মুখের উপর কত কথা শুনিয়ে দিল। ননদভাবে সম্পর্কের কথা তো মনেই নেই কুহুর। অজান্তে চোখ গড়িয়ে জল পড়ল। কণ্ঠনালী শক্ত হয়ে এলো। শুকনো ঢোক গিলে চলে গেল। কুহুর অপেক্ষায় আছে সবাই। আজকে বেশ কড়াকড়ি একটা প্ল্যান কষেছে সবাই। বুদ্ধিটা আরিয়ানের। কুহুর মুখ থেকে আজ সত্য বের করেই ছাড়বে সবাই।
সকলের কথোপকথনের মাঝে কুহুকে এগিয়ে আসতে দেখা গেল। তার অনেকটা পেছনে রওনককে দেখা গেল অন্যদিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে অফিস কক্ষের দিকে, পরনে কালো রঙা শার্ট আর ফর্মাল প্যান্ট। রূপসা সেদিকে তাকিয়ে বলল, দেখ দেখ, এমন ভাব করে হাঁটছে যেন বউকে চেনেই না। কি অভিনয় রে! রৌনক রৌনক স্যারের উচিত ছিল টিচার না হয় অভিনেতা হওয়ার। নয়ন বলল, তুই আসলে মাথামোটা একটা। ভার্সিটিতে কি স্যার কুহুর হাত ধরে নিয়ে আসবে? আরিয়ান বলল, তোরা চুপ থাক, কুহু এসে গেছে। কুহুকে অন্যদিনের তুলনায় আজ বেশ অন্যমনস্ক লাগলো। চেহারা জুড়ে মলিনতার ছাপ। সোহা সোজা প্রশ্ন করেই বসলো, মন খারাপ কিনা কুহুর। মাথা চাকিয়ে না বলল কুহু। কৃত্রিম হাসলো একটু। আরিয়ান জিজ্ঞেস করলো রিসা এসেছে কিনা। কুহু কথার প্রসঙ্গটা এড়িয়ে গেল। আজকের পরীক্ষা নিয়ে কথা আরম্ভ করলো। কথা মতো সবাই অভিনয় করার জন্য প্রস্তুত হয়ে গেল। প্রথমে সোহা বলল, ভাগ্যিস রিসা এখনো আসেনি। রূপসা তো বিশাল প্ল্যান করে এনেছে, আজ সাকসেস হলেই হয়। আর আমরা আছি না। সোহার কথা শুনে রূপসার দিকে তাকালো কুহু। আজকে একটু বেশি সুন্দর লাগছে যেন মেয়েটাকে। মুখে লাজুক হাসি, হাতে ছোট্ট একটা খাম। সেটা সামনে ধরে নিয়ে বলল, জীবনের প্রথম কোনো পুরুষের জন্য লাভ লেটার লিখেছি দোস্ত। আমার তো হাত পা কাঁপছে রীতিমতো। রনব স্যার আমাকে ফিরিয়ে দেবে না তো, কিন্তু চিঠিতে প্রেম নিবেদনটা অন্যরকম এক অনুভূতি দিচ্ছে। কুহু বাকরুদ্ধ হয়ে গেল। মাসখানেক ধরে রূপসা এটা সেটা উল্টোপাল্টা বলে যাচ্ছে রওনক ভাইকে নিয়ে। ভীষণ খারাপ লাগলো, মুখে কিছুই বলতে পারেনি কুহু। সারাদিন দিন দিন সবাই যদি এভাবে আমার স্বামীর দিকে কুদৃষ্টি দেয় তাহলে তো ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। কুহুর রিয়াকশন দেখে মনে মনে পৈশাচিক আনন্দ পেল সবাই। নয়ন বলল, এক রৌনক স্যারকে নিয়ে কি পেয়েছিস তোরা? জানিস না শাহিনুর মাহি ম্যাম আগেই দৃষ্টি দিয়ে রেখেছে? মুখ বাঁকিয়ে বলল রূপসা। যার ইচ্ছে হয় নজর দিক, রৌনক শুধু আমার হিরো। তাছাড়া ওই মাহির থেকে সব দিকেই সুন্দর আমি। ভার্সিটিতে কত ছেলে আমার পিছনে ঘুরে সেটা তো জানিসই। আমি এও শিওর রৌনক স্যার আমাকে ফেরাবে না। কুহুর দিকে তাকিয়ে রূপসার উদ্দেশ্যে বলল আরিয়ান, তোর সাহস আছে বলতেই হয়। স্যারকে দেখলেই তো ভয় লাগে। কে জানে কি হয় আজ, কে জানে। তবে আমরা মনে প্রাণে চাই তোদের মিল হোক। কি বলিস কুহু? কুহু কোনো রকম উত্তর দিল না। মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে আছে তার। সকালে রিসার সঙ্গে কথা বলার পর মনটা প্রচণ্ড খারাপ হয়ে আছে। তার উপর রূপসার এমন কথা শুনে কষ্ট দ্বিগুণ হলো। এলোমেলো পা ফেলে 5তলা ভবনের দিকে ছুটল। কুহুর এইরূপ আচরণে সবাই চমকে গেল। শব্দ করে হেসে ফেলল সবাই। এতদিনে কাজ হয়েছে বলে মনে হলো। তৎক্ষণাৎ সবাই কুহুর পেছনে ছুটল। দরকার হয় আরও রাগিয়ে দেবে, তবু মুখ থেকে আজ কথা বের করেই ছাড়বে। খানিকক্ষণের মাঝে পরীক্ষা শুরু হয়ে যাবে। হুড়োহুড়ি করে যে যার ডিপার্টমেন্টে চলে গেল। কুহু ওপরে উঠছে দুপদাপ সিঁড়ি ভেঙে। পেছনে রূপসারা অনুসরণ করছে। তাদের পরীক্ষা হবে অন্য ভবনে। তবে কুহু কোথায় যাচ্ছে? সুইসাইড করতে নয় তো? 4তলায় উঠতেই রওনককে দেখতে পেল কুহু। হাত ভর্তি খাতা নিয়ে তাতে দৃষ্টি বুলিয়ে যাচ্ছে। দূর থেকে জোরালো স্বরে ডাকলো, রৌনক ভাই। চেনা কণ্ঠস্বর পেয়ে দৃষ্টি তুলে তাকালো রওনক। ততক্ষণে কুহু এগিয়ে গিয়ে জাপড়ে ধরলো রওনককে। আশেপাশে কিছুই খেয়ালে নেই তার। এইরূপ কিছুর জন্য প্রস্তুত ছিল না রওনক। পেছনে দৃষ্টি আটকে রইল তার, কারণ ঠিক পেছনে 8 জোড়া চোখ অবাক দৃষ্টি নিয়ে দেখছে তাদের। কুহু হু হু করে কেঁদে ফেলল। শরীর মৃদু কাঁপছে কান্নার দাপটে। সকাল থেকে মন তীব্র খারাপ হয়ে আছে তার। রওনক অপ্রস্তুত হলো। কিরূপ প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারল না। পেছনে ছাত্রছাত্রীদের চোখে তাকাতে পারছিল না। পেছনে খালি ক্লাসরুম দেখতেই রওনককে টেনে নিয়ে গেল কুহু। রওনক হতভম্ব। রূপসা অবাক কণ্ঠে বলল, ওরা ফাঁকা ক্লাসরুমে গেল কেন? নয়ন উত্তর দিল, হয়তো ব্যক্তিগত কোনো কথা বলতে। বাদ দে, চল আমরা ক্লাসে চলে যাই, পরীক্ষা শুরু হয়ে যাবে। রূপসা পাশ থেকে সোহার হাত টেনে নিয়ে ওপরে যেতে যেতে বলল, এ অবধি যখন এসেছি তখন দেখেই যাব তারা দুইজন ফাঁকা ক্লাসরুমে কি করছে। নয়ন পা বাড়াতে গেলে আরিয়ান থামিয়ে দিয়ে বলল, এমনি স্যার আমাদের দেখে নিয়েছে। যদি এখন ধরা খাই না হলে বিচ্ছির অবস্থা হয়ে যাবে। চল আমরা ক্লাসে চলে যাই। কুহুকে পরে 8-60 বেঁধে ধরবো। অগত্যা আরিয়ানের সঙ্গে চলে গেল নয়ন। রওনকের শার্টের কলারে 2 হাত চেপে নিয়ে কান্নারত স্বরে বলল কুহু,
শাহিনুর মাহি ম্যাম তো কবে থেকেই নজর দিচ্ছে আপনার দিকে। এখন রূপসাও কত শত ছাত্রী আড়ালে কত কিছু বলে আপনাকে নিয়ে। কষ্ট হয় আমার, খারাপ লাগে। আমাদের বিয়ের সম্পর্কটা কেন লুকিয়ে যাচ্ছেন আপনি? আমি আর এসব শুনতে পারছি না, ধৈর্য কুলোচ্ছে না আমার। আমি ভালোবাসি আপনাকে রৌনক ভাই, আপনি বোঝেন না সেটা। প্রচন্ড মন খারাপ থেকে অনর্গল কথাগুলো বলে গেল কুহু। রৌনক নিষ্পলক তাকিয়ে দেখছিল কুহুর কান্না। এই কান্না মাখা মুখ তাকে কষ্ট দিচ্ছে না, বরং অন্যরকম এক প্রশান্তি দিচ্ছে বক্ষস্থলে। এত রাগ দেখিয়েও ভালোবাসা বলা যায়, সেটা এই মাথা মোটা মেয়েকে না দেখলে বোধহয় জানতোই না। রৌনককে চুপ থাকতে দেখে খানিক উঁচু হয়ে রৌনকের কানের পাশে ভাঙা স্বরে বলল কুহু, আপনি শুধু আমার, শুধুই আমার। কথাটুকু বলেই এক অপ্রত্যাশিত কাজ করে বসলো। রৌনকের ওষ্ঠ যুগলে নিজের ওষ্ঠজোড়া মিলিয়ে নিল। তৎক্ষণাৎ কুহুর কোমরে হাত রেখে খানিক উঁচু করে ধরল রৌনক। সাড়া দিল নিজেও। রূপসা আর সোহার চোখ ছানা ভরা, মুখ আপনা আপনি হা হয়ে গেল দুজনের। চোখে চশমা ঠিক করে নিয়ে ফিসফিস করে বলল সোহা, আমি কি ঠিক দেখেছি রে রূপসা? মানে আমাদের লাজুক আর ভদ্র কুহু নিচ থেকে চুমু খাচ্ছে রনক স্যারকে, তাও ঠোঁটে চুমু। তাই তো দেখছি, এখানে না আসলে তো বিশাল কিছু মিস করে ফেলতাম। এতদিন সিনেমাতেই দেখেছি, আজ বাস্তবে দেখছি। রৌনক স্যারকে দেখ, কি সুন্দর করে কুহুকে জড়িয়ে ধরে আছে। রূপসা চোখের সামনে হাত রেখে বলল সোহা, অনেক দেখেছি, চল এবার, পরীক্ষা শুরু হয়ে গেছে, কখন না ধরা পড়ে যায়। বেশ অনেকটা সময় নিয়ে ছাড়লো কুহু। আবারও কান্না পাচ্ছে তার। আজকের দিনটায় তার জন্য খারাপ মনে হচ্ছে। সকালের ঘটনাটা রৌনককে বলল না। কুহুর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল রৌনক, আমাদের বিয়ের বিষয়টা আর বোধহয় লুকানো থাকবে না কুহু। তখন যেভাবে জড়িয়ে ধরেছ আমাকে, পেছনে তোমার বন্ধুরা ছিল। কি ভাবছে তারা কে জানে? হয়তো ভাবছে স্যারের আর স্যারের ছাত্রী দুটোর একটারও চরিত্রের ঠিক নেই। এমন বোকামো কেউ করে? হঠাৎ যেন হুঁশ ফিরল কুহুর। খারাপ লাগার সঙ্গে সৎ লজ্জা লাগলো। কোনো প্রত্যুত্তর করলো না সে। দ্রুত চলে গেল। রিকশায় আমলা হয়ে বসে আছে রিশা। সময় বলছে পরীক্ষা শুরু হয়ে গেছে, অথচ বইটাও ছুঁয়ে দেখেনি। সবকিছুতে বৃতৃষ্ণা এসে যাচ্ছে। কুহুর সঙ্গে আজকে খুব বাজে ব্যবহার করে ফেলেছে, সেটা মনে হতেই অপরাধ বোধ হচ্ছে। রিকশা সিগন্যাল পড়তেই ভাবনার ঘোর কাটলো রিশার। আচমকা দূরে দৃষ্টি পড়তে দেখলো ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে রাতিম। বক্ষস্থল ধপ করে উঠল রিশার। ব্যাগ থেকে টাকা বের করে কোনো রকমে রিকশাওয়ালার হাতে ধরিয়ে দিয়ে সেদিকে ছুটল। পেছন থেকে জোরালো স্বরে ডাকলো। চলন্ত পা দুটো থেমে গেল রাতিমের। গাড় গুড়িয়ে তাকালো সে। ছুটতে ছুটতে আসলো রিশা। রাতিমের সামনে দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস ফেলল। হাসি মুখে জিজ্ঞেস করলো রাতিম, আমি তো সহজ করেই মেলে ধরলাম নিচে। কেমন আছো আইরিশ? পড়াশোনা কেমন চলছে? রাতিমের এমন প্রশ্নে ভীষণ অবাক হলো রিশা। কেমন স্বাভাবিক লাগছে লোকটাকে। রিশাকে কষ্ট দিয়ে কি একটুও খারাপ বা অনুশোচনা হয়নি তার? সরাসরি প্রশ্ন ছুড়ল। গত 1 মাস যাবৎ আপনার ফোন বন্ধ কেন? কয়েক সেকেন্ড চুপ থেকে বলল রাতিম, আমার আগের ফোনটা হারিয়ে গেছে, সিম আর উঠাইনি, নতুন সিম কিনেছি, তাই হয়তো যোগাযোগ হয়নি তোমার সাথে। আমি আপনার ফ্ল্যাটে অনেকবার গিয়েছি, পাইনি। আমার চাকরিটা চলে গেছে, গ্রামে চলে গিয়েছিলাম। রাতিমের কথায় স্তব্ধ হয়ে গেল রিশা। চাকরি হারানোর কারণে কি রিশার মুখোমুখি হয়নি সে? রিশার পাঠানো বার্তাটা কি তবে পায়নি? শক্ত চোখে মুখে বলল, শেষবার আমাকে কেন রেখেছিলেন? কি বলতে চেয়েছিলেন আমায়? আশা করি নির্দ্বিধায় বলবেন, কোনো সংকোচ রাখবেন না। রাতিম হাত ঘড়ির দিকে তাকালো। মাথায় ঘাম জমলো তার। যথেষ্ট স্বাভাবিক হয়ে বলল, সেটা তো আগেই বলেছিলাম, আমার অসুস্থতার সময় তুমি সাহায্য করেছো, তাই ভেবেছিলাম তোমাকে একটা ট্রিট দেই, এই আর কি। আপনি কথা ঘোরাচ্ছেন রাতিম ভাই। আশেপাশে তাকিয়ে নিয়ে বলল রাতিম, আমার সময় নেই আইরিশ, কাজ আছে, আসছি। চলে যাওয়ার জন্য পা বাড়ালো রাতিম। কোমল হাতে রাতিমের হাত চেপে ধরল রিশা। আশ্চর্য হয়ে গেল রাতিম। এমন কিছু করবে বোধহয় আশা করেনি। রিশার চোখ দুটোতে জলেরা ভিড় জমিয়েছে। নাকের ডগায় জমেছে ঘাম। পাতলা ঠোঁটজোড়া মৃদু কাঁপছে। প্রখর রোদ্দুরে সে ছুঁয়েছে কপাল। রাতিমের ভেতর জুড়ে বয়ে গেল প্রলয়ঙ্কারী ঝড়। নিমেষে গুড়িয়ে দিল তার অন্তঃকরণ। ভাগ্যের ভেতরের অবস্থা প্রকাশ্যে দেখা যায় না। শুকনো ঢোক গিলে নিয়ে বলল রিশা, কেন মিথ্যে বলছেন রাতিম ভাই? আমার পাঠানো সেদিনের মেসেজে কি আপনি দেখেননি? আমি আপনাকে ভীষণ ভালোবাসি। এই কয়টা দিন আমার
কিভাবে গিয়েছে আপনি ধারণাও করতে পারবেন না। আমি জানি আপনিও আমায় ভালোবাসেন। সেদিন আপনার পকেট থেকে পড়ে যাওয়া গোলাপটা আমি এখনো সযত্নে রেখে দিয়েছি। বুঝেছি চাকরি চলে গেছে বলে এমন করছেন, তাই তো? আপনি তো শিক্ষিত ছেলে, যে কোনো সময় চাকরি হয়ে যাবে। রিশার হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে কাঠিন্য স্বরে বলল রাতিম। কি আবল তাবল বলছো? আমি কখনো এমন কিছু বলেছি তোমাকে, নাকি ইঙ্গিতে বুঝিয়েছি? রৌনকের বোন তুমি, আমার ছোট বোনের মতোই। এসব বলার আগে মুখে বাঁধলো না তোমার? রিশার গলা ধরে এলো। পৃথিবী তাকে কেন্দ্র করে ঘুরতে লাগলো। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল অনর্গল। রাতিমের কপালে ঘাম ছুটে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে অপ্রত্যাশিত এক কাজ করে বসলো রিশা। দ্রুত ছুটে এসে জড়িয়ে ধরল রাতিমকে। চোখ বন্ধ করে ফেললো রাতিম। নিঃশ্বাস আটকে আসতে চাইল। এই মুহূর্তে মৃত্যু চলে আসলো বোধহয় তাকে আলিঙ্গন করা সহজ হতো তার জন্য। রিশার শরীর মৃদু কাঁপছে। জড়িয়ে নিতে পারল না রাতিম। পাথরের মতো দাঁড়িয়ে রইল। চোখ দুটো বুঝি জ্বালা করছে তার। কান্নার দাপটে গলার স্বর ভেঙে গেল রিশার। থেমে থেমে বলল, আপনার ভালোবাসা আমাকে কতটা বেহায়া নির্লজ্জ করে দিয়েছে দেখুন। দেখুন, জানি না কেন এমন করছেন। আমার খুব কষ্ট হচ্ছে রাতিম ভাই। এটা আমার নতুন সিমের নাম্বার, পরে কথা হবে তোমার সাথে, আসছি। কথাটুকু বলে লম্বা লম্বা পা ফেলে চলে গেল রাতিম। সামনে রিকশা পেতেই উঠে বসলো। নিজের কান্নাটা ধরে রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে ফেলল। আর কিছুটা সময় দাঁড়িয়ে থাকলে নিজের শক্ত খোলসটা আর ধরে রাখতে পারত না। ইচ্ছে করে আগের নাম্বার থেকে রিশাকে ব্লক করে রেখেছিল। আজকে কাকতালীয়ভাবে দেখা হয়ে যাবে ভাবেনি। বাধ্য হয়ে অন্য সিমের নাম্বারটা দিয়ে এসেছে, নয়তো আজ সহজে নিস্তার মিলতো না এখান থেকে। এদিকে বাড়ি থেকে রূপা ফোন করেছে, দ্রুত যেতে হবে। পরীক্ষা শেষ হয়েছে অনেকক্ষণ আগে। অস্থির হয়ে বের হয়েই রিশাকে ফোন করেছে কুহু। পরীক্ষা মিস দেওয়ার মতো মেয়ে নয় রিশা। কি চলছে মেয়েটার মনে? অনেকদিন যাবৎ মনে হচ্ছে কিছু ঠিক নেই। কয়েকবার রিং বাজতে রিসিভ হলো। কুহুকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল রিশা, আমি জানি তুই কেন ফোন করেছিস। পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলাম, মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে বাইকের সাথে ধাক্কা লাগে পায়ের আঙুলে চোট পেয়েছি খুব। ভাইয়াকে ফোন করে জানিয়ে দিয়েছি পরীক্ষা দিতে পারবো না। অস্থির কণ্ঠে শুধালো কুহু। এখন কেমন আছিস? বেশি ক্ষতি হয়নি তো? আরে না, চিন্তা করিস না, বাসায় চলতে। আচ্ছা। চিন্তা সম্পূর্ণ দূরীভূত হলো কুহুর। স্বস্তির শ্বাস পেল। এই রওনক স্যারটাও না রিশা যে তাকে ফোন করেছে একবার জানাবে না? নিজেকে আবার জ্ঞানী ভাবে। তাই এই প্রেম কবে থেকে চলছে ম্যাডাম? আরিয়ানের কথা শুনে ঘুরে তাকালো কুহু। সবাই দাঁড়িয়ে আছে একত্রে। অপ্রস্তুত হলো কুহু। তখন মাথা এতটাই বিগড়েছিল যে আশপাশ না দেখে রৌনক ভাইকে জড়িয়ে ধরেছিল। এখন লজ্জাও লাগছে খুব। অবশ্য জবাবটা ভেবেই নিয়েছে। লম্বা দম নিয়ে সব কিছু খুলে বলল কুহু। কিভাবে তাদের বিয়ে হয়েছে সব শুনে রূপসা বলল, আমাদের কি তোর বোকা মনে হয় যে যে কোনো একটা গল্প বানিয়ে বলে দিবি আর আমরা সেটা বিশ্বাস করে নিব? বছর ধরে প্রেম চলছিল বল? রিশার খাতিরে স্যারের বাসায় তোর প্রায় যাতায়াত ছিল। রূপসা ঈষৎ বিরক্তির ভাঁজ ফেলে বলল, কুহু, আরে সব সত্যি বলছি, রনক ভাই তো দু চোখে সহ্য করতে পারতো না আমায়। ফুস করে দম ফেলে বলল সোহা। তাই তাকে একটা অসহ্যকর মানুষকে বিয়ে করতে চায় বল? তোর বিয়েতে ঝামেলা হোক, তাতে রনক স্যারের কি আসে যায়? এমনি এমনি বিয়ে করে নিলেই তোর মতো বিরক্তকর মানুষকে। কুহু যেন এক ভাবনায় মগ্ন হয়ে গেল। রওনক ভাই তাকে বিয়ে করবে এটা তো সে সময় অবাস্তব ছিল তার কাছে। ভেবেছিল সম্মান বাঁচাতে হয়তো বিয়েটা করেছে, পরে হয়তো সব স্বীকার করে পথ আলাদা করে নেবেন। তবে সব তো উল্টো ঘটল। রওনক ভাইয়ের চোখে বিরক্তিকর কুহুটা এখন সবচেয়ে বেশি ভালোবাসার কেউ হয়ে গেল। মানব মন কি এতটাই বিচিত্র? কুহু নিজেও তো রওনক ভাইকে সহ্য করতে পারেনি। আজ এই সময় এই লোকটায় তার সমস্তটা দখল করে নিয়েছে। কুহুকে চুপ থাকতে দেখে আবার সন্দেহ গাঢ় হলো। নয়ন বলল, হতে পারে কুহুকে স্যার দয়া করেছেন, বদনাম হবে বলেই বিয়ে করে নিয়েছেন। এখন সব ঝগড়া বলে হয়তো ভাব হয়ে গেছে দুজনের মাঝে। চট করেই কুহু বলল, হ্যাঁ হ্যাঁ, নয়তো বুঝতে পেরেছি বিষয়টা। ঝামেলা হয়েই হয়েছে বিয়েটা। এখন মনে হচ্ছে আমাদের মাঝে ভাব হয়ে গেছে, বুঝলি? কুহুর এই উত্তরে সন্তুষ্ট হতে পারল না কেউই। কিছু তো একটা পূর্বসূত্র আছে। সকলের কথার মাঝে রওনক উপস্থিত হলো ক্যাম্পাসে।
সবাই বেশ ভদ্র ভঙ্গিতে দাঁড়িয়ে গেল, সালাম জানালো। কুহুর দিকে তাকিয়ে জবাব দিল রওনাক। ভরার স্বরে বলল, বাসায় যেতে হবে, চলো, আমি বাইকে অপেক্ষা করছি।